ইয়ানফু, রাজপত্নী আসছে না কেন? তিনি প্রাসাদের কাজে ব্যস্ত। মনে হচ্ছে না তিনি এখানে আসবেন। সে হয়তো রাজবাগানে এত রূপবতী ফুলের মাঝে নিজেকে উপস্থাপন করতে চায় না। মা, ওকে নিয়ে এসব বলছেন কেন? আমি কি কিছু বলতেও পারবো না? 3 দিন আগে নির্দেশ দিয়েছি, প্রাসাদে যত উপপত্নী আছে সবাই যেন এই উৎসবে যোগদান করে, কিন্তু সে পাত্তা দেয়নি। সে কি ইচ্ছে করে উপপত্নীদের এড়িয়ে যাচ্ছে যেন তুমি নতুন কারো প্রতি আগ্রহী না হও? মা, নতুন কারো ওপর আমার এমনিতেও আগ্রহ নেই। রাজপত্নী হুয়ানিউন প্রবেশ করছেন। সম্রাটের দীর্ঘায়ু কামনা করছি। রানীমা লৌ দীর্ঘজীবী হন। রাজপত্নী, উঠে দাঁড়াও। রাজপত্নী, আজ উৎসব মুখর দিন। সবাই জাঁকজমকপূর্ণ পোশাক পরেছে, শুধু তুমি ছাড়া। কোনো কারণে তুমি অসন্তুষ্ট? রানীমা লৌ, আপনি ভুলে গেছেন সম্রাট গত হয়েছেন 100 দিনও হয়নি, যদিও নিয়ম অনুযায়ী 3 মাস শোক পালন করার কথা। এ ব্যাপারে আমি লোকরীতি অনুসরণ করে পুরো 100 দিন শোক পালন করব, তাই সাধারণ পোশাক পরেছি। আপনি তো দেখছি ভুলেই গেছেন। মুখের কথার এত ধার। এটা আসলে আমার বিচক্ষণতার অভাব। মাত্র কিছুদিন হয় বাবা মারা গেছেন। এই সময় প্রাসাদে উৎসব করা উচিত হচ্ছে না। মা, কেমন হয় যদি আমরা... মহারাজ, এ কথা বলে রানীমাকে অসম্মান করছেন কেন? আর তিনি খুব আশা নিয়ে আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছেন যাতে করে আমি মহারাজের জন্য দেখে শুনে কিছু মেয়ে পছন্দ করতে পারি। তাই আজকের অনুষ্ঠানটা বাতিল হয়ে গেলে এখানকার এই সুন্দর মেয়েগুলোকে আমাকে ঘৃণা করবে না? এতে আমার মন খারাপ হবে। হুয়ানিউন, আসলে আমি তা বলতে চাইনি। ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, শুরু করা যাক। আমার মনে হচ্ছে রানীমা লৌ ভীষণ উদ্বিগ্ন, তবে ভয় নেই, আমি তার সাথেই আছি। ওয়াংশাঙি, ওদেরকে এক এক করে সামনে আসতে বলো। ঝাউলিপিন, ঝাওলিপিন রাজবংশীয় প্রভাবশালী বোয়াংয়ের মেয়ে। সম্রাট দীর্ঘজীবী হন। উঠে দাঁড়াও। ঝাওলিপিন, তোমার পায়ের জুতো জোড়া দেখতে তো... রাজবাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখান থেকেই এই নকশার অনুপ্রেরণা পাই। উপপত্নী লিপিন খুব বুদ্ধিমতী একজন মেয়ে। এত প্রাণবন্ত আর চমৎকার নকশা আমি জীবনে প্রথমবারের মতো দেখলাম। মহারাজ, লিপিন যেমন অপূর্ব রূপবতী তেমনি বুদ্ধিতেও অনন্য। মহারাজ, ওর দিকে একটু মনোযোগ দিন। সত্যিই খুব সুন্দর। বোন লিপিন, এখানে এসো। আমিও দেখি কি এমন আছে তোমার জুতো জোড়ার মধ্যে। মৌমাছি আর প্রজাপতি। রাজপ্রাসাদে প্রবেশ করতে চাও নাকি মৌমাছি আর প্রজাপতিকে আকৃষ্ট করতে? আচ্ছা, এইসব করে কি তুমি রাজধানীর সেরা সুন্দরীর খেতাব পেয়েছো? মনে আছে কিভাবে? বিচারপতি প্রবেশ করছেন। সোজা হও। ধন্যবাদ। আপনার জন্য কি করতে পারি দয়া করে জানাবেন বিচারপতি। রানীমা লৌ আমাকে জিজ্ঞেস করতে পাঠিয়েছেন, উপপত্নী লিপিনের জুতায় কে কারুকাজ করেছে। শ্রদ্ধা নিবেন, আমি করেছিলাম। মৌমাছি আর প্রজাপতির নকশাগুলো তুমি নিজে এঁকেছিলে? জি, আপনি একদম ঠিক বলছেন। এই চিন্তা কিভাবে আসলো? কেউ কি তোমাকে পরামর্শ দিয়েছিল? না, আসলে আমি বাগানে মৌমাছি আর প্রজাপতিদের দেখতাম, তাই রং আর সুতো দিয়ে আমি ওই নকশাটা করেছিলাম। খুব বুদ্ধিমতী তুমি। ধন্যবাদ বিচারপতি। রানীমা লৌ উপহার স্বরূপ তোমাকে একটা বিশেষ ওয়াইন পাঠিয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি।
ম্যাডাম, আমার কিছু বলার আছে। আসলে নকশার কাজটি আমার পাশাপাশি আরেকজন। চেনচুনিয়াং, কি হয়েছে? আমি জুনিয়াং, 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 চোখ খোলো জুনিয়াং, জুনিয়াং, ওকে এখান থেকে নিয়ে যাও। জুনিয়াং, জুনিয়াং, চোখটা খোলো জুনিয়াং। হয়েছে, যে যার কাজে যাও। বিচারপতি, জুনিয়াং এর ভুলটা জানতে পারি? সত্যি কথা বলতে, মেয়েটার বানানো সেই নকশার জন্য উপপত্নী লিপিন লজ্জিত হয়েছেন। এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। এই কারণে রানীমা লৌ এই ব্যাপারটা আমাকে ঠিকভাবে তদন্ত করতে বলেছেন। আমি শুধু জুনিয়াংকে শাস্তি দিয়েছি তোমাদের সবাইকে বাঁচানোর জন্য। জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। এর মানে জুনিয়াংকে ওই নকশার জন্য জীবন দিতে হয়েছে, কিন্তু নকশাটা তো আমি করেছি। চুপ করো। তুমি ওকে ওর মতো মরতে চাও? ও তো নির্দোষ ছিল, ওর প্রতি অবিচার করা হয়েছে। এটা ওর ভাগ্যে ছিল। তোমাকে সত্যটা বলেছি কারণ তুমি জুনিয়াংকে নিঃস্বার্থভাবে অনেকবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো। মনে রেখো, এই প্রাসাদে দাসীদের জীবন হচ্ছে এক মুঠো ধুলোর মতো, চাইলেই যে কেউ উড়িয়ে দিতে পারে। তাই তুমিও মুখ বন্ধ রাখো, আর অভিযোগ শুনতে চাই না। জি। যথেষ্ট হয়েছে, বেরিয়ে এসো। ম্যাডাম, আমি আসলে ভাবতেই পারিনি এমনটা হবে। থামো। লু জেনের প্রতি তোমার আচরণ দেখেছি, আমি চুপ করেছিলাম শুধু তোমার সম্মান রক্ষার জন্য। দেখলাম তুমি কত দূর যেতে পারো, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি কিভাবে এই নোংরা খেলা খেলতে পারলে। তোমার জন্য মেয়েটাকে মরতে হলো। ম্যাডাম, আমি নিরুপায়। ম্যাডাম ওয়াংশাংয়ের অবাধ্য হতে চাইনি। আমাদের ইয়ংচিন হলের কেউ কখনো লো সাংশি আর ওয়াং সাংয়ের মধ্যকার সংঘর্ষে জড়ায়নি। আর তুমি এত বোকা কেন বলো তো? ওয়াং সাংয়ের কথার জালে ফেসে গেছো। জি, আমি বুঝতে পারিনি, কিন্তু ম্যাডাম আমার আর কোনো উপায় ছিল না। ম্যাডাম, আমি কি করব? আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি আমাকে এবারের মতো রক্ষা করুন। আচ্ছা আচ্ছা, উঠে দাঁড়াও। তুমি আর আমি এখানে অনেকগুলো বছর একসাথে পার করছি, তাই আমাকে সব বলতে হবে না। আগামীকাল থেকে লুজেনকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কোনো সমস্যা হলে আমাকে এসে বলবে। লুজেন, আমার পরিবার গরিব। পরিবারের সবার ইচ্ছে যেন প্রাসাদে স্থায়ী হতে পারে, তাই রং আর সুতো দিয়ে আমি ওই নকশাটা করেছিলাম। তুমি কত ভালো, একদিন আমি তোমার ঋণ শোধ করব। লুজেন, 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 আমাকে এড়িয়ে চলছো কেন? রাজদরবারে ম্যাডাম লৌসাংশী তোমাকে দ্রুত ডেকে পাঠিয়েছেন, জলদি চলো। ও লুজেন, ইয়ংচিন হলে তোমার প্রশিক্ষণ কেমন যাচ্ছে? ম্যাডাম, সব ঠিক হচ্ছে। ওই জেড লকেটটা তুমি কি সবসময় সাথে রাখো? জি ম্যাডাম। বের করবে? আমি দেখতে চাই। ম্যাডাম, সত্যি করে বলো, তুমি কি আসলে প্রিন্সেস শিয়াংকে চেনো? সত্যি তিনি আমাকে এই জেট লকেটটা দিয়েছিলেন। উনি তো বলেছেন তোমাকে চেনেন না।
হয়তোবা তিনি ভুলে গেছেন, কারণ আমি তো সাধারণ একটা মেয়ে। প্রাসাদে ঢোকার জন্য জেড লকেটটা তুমি চুরি করোনি তো? কখনোই না। একটা কাজ করা যাক, তুমি এটা প্রিন্সেসের কাছে পাঠিয়ে সত্য উন্মোচনের সাহস রাখতে পারবে? জি, আমি এটা নিশ্চিত লকেটটা দেখলে প্রিন্সেস চিনবেন। আচ্ছা লামেই, বলুন ম্যাডাম। এই জেড লকেটটা প্রিন্সেসের প্রাসাদে নিয়ে যাও। জি। এখানেই অপেক্ষা করো। জি। এবার কি হবে? প্রিন্সেস যদি বলেন তিনি আমাকে এটা দেননি, তাহলে কি করব? আচ্ছা, প্রিন্সেসকে গাউছানকে চেনেন? গাউছান লকেটটা দিয়েছিল, যা একটা প্রতীক চিহ্ন। কিন্তু প্রিন্সেস আর গাউছানের মধ্যে কি সম্পর্ক? না, আমার মিথ্যের জন্য গাউছানের সমস্যা হলে? ম্যাডাম সাংশি, প্রিন্সেস রাজধানীর বাইরে। প্রিন্সেসের খাসদাসীও বলেছে সে কোনো লুজেনকে চেনে না। ম্যাডাম সাংশি আসলে কিন্তু তোমার জেড লকেটটা দেখার পরে চিনতে পেরেছে। আর প্রিন্সেস নাকি এটাও বলে গেছেন তোমার প্রতি বিশেষ খেয়াল রাখতে। কিন্তু প্রিন্সেস শিয়াং তোমার নাম জানেন না কেন? সত্যি বলতে ম্যাডাম সাংই আমাকে একবার প্রাসাদ থেকে বের করে দিয়েছিলেন। পরবর্তীতে আমাকে পদবি পাল্টে প্রাসাদে আসতে হয়, তাই এসব কারণেই আমার নামটা। ঠিক আছে, আর বলতে হবে না। প্রিন্সেস তোমাকে এখানে পাঠিয়েছেন, নিশ্চয় কোনো কারণ আছে। যদিও লকেটটা প্রাসাদ থেকে রেখে দেওয়া হয়েছে, তারপরও তোমার প্রতি বিশেষ খেয়াল রাখব। প্রশিক্ষণ পর্ব শেষে কোথায় যোগ দিতে চাও? চাই ষষ্ঠ দপ্তরের নারী কর্মকর্তা হতে। নারী কর্মকর্তা? এর পরীক্ষা তো অনেক কঠিন। তবে এটা সত্য যে হেরেম এখন রাজপত্নীর নিয়ন্ত্রণে। নারী কর্মকর্তা হলে পরে আদালতের দায়িত্ব পাবে। আর এমন হলে রাজপত্নী ইয়ানিউন কিছু করার আগে একটু সাবধান থাকবেন। প্রস্তুতি নাও। জি। লো সাংশি তখন যা বলেছিলেন লুজেন তা পুরোপুরি বুঝে উঠতে পারেনি, তবে এতটুকু বুঝেছিল যতদিন সে হাসি খুশি এবং শান্তশিষ্ট থাকবে ততদিন প্রাসাদে নিশ্চিতভাবে থাকতে পারবে। এটাই তার জীবন রক্ষার উপায়। তোমার জন্য। মহারাজ, আর খাবেন না। আসলে কি জানো জান, গুয়ানিন আমাকে খুব একটা পাত্তা দেয় না, আর মা তো সবসময়ই বকাঝকা করে। ভাবলাম তোমার সাথে থেকে কিছুটা স্বস্তি পাবো। বুঝেছি, কিন্তু এত বেশি পান করলে আবার তো অসুস্থ হয়ে যাবেন। মহারাজ, কি হয়েছে বলুন তো? আত্মহত্যা করেছে ঝাওলিপিন। তার মানে এবারও? গুয়ানিন নিজে কিছু করেনি,
লিপিনকে অপমান করেছিল, সহ্য করতে না পেরে ও আত্মহত্যা করেছে। মহারাজ, মহারাজ ডাকছো কেন? আর কতবার বলতে হবে যে আমাকে আগের মতো ভাইয়া বলে ডাকো? এটাই তো নিয়ম। যদি এখানে ভাইয়া বলে ডাকি, দেখব কালই রাজদরবারের সদস্যরা আমার নামে নালিশ করেছে। ঠিক বলেছ। বর্তমানে তুমি ক্রাউন প্রিন্স, সাবধানে থাকাই ভালো। গাওঝান, তুমি বলেছ হত্যাকারীরা পশ্চিম ওয়ে রাজবংশের। আমি কিন্তু অত বোকা না, জানি এসব ষড়যন্ত্রের পেছনে আমার মামার হাত আছে। যতই মায়ের বংশ হোক না কেন, কিন্তু কিছু করার নেই। আমি ওয়াদা করছি, আমি তাদের সবাইকে খুঁজে রাজধানী ছাড়া করব। এসব তো হয়ে থাকে। এসব হয়েই থাকে মানে কি? তুমি হচ্ছ আমার একমাত্র আদরের ভাই আর উত্তরচীয়ের ভবিষ্যৎ সম্রাট। আমি সাময়িকভাবে দায়িত্বে আছি। মহারাজ, যেদিন আপনার পরিবারে রাজপুত্রের জন্ম হবে, তখন থেকে আমার এই দায়িত্ব তার। এসব কথা থাক, দুজনেই ভালো করে জানি হঠাৎ করে বাবা না মারা গেলে তোমারই সিংহাসনে বসার কথা ছিল। মা রাজি হয়নি বিধায় আমাকে বসতে হয়েছে। মাঝে মাঝে খুব আফসোস হয়, যদি আরো কয়েক বছর বেঁচে থাকতে পারতাম। আরেকটা ব্যাপার, চাইলেও আমি সন্তান জন্ম দিতে পারছি না। গুয়ানিনের সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 3 বছর হলো, আর বাকি উপপত্নীরাও হয় অসুস্থ থাকে, না হলে মারা যায়। গুয়ানিন আমার কাছেই আসতে চায় না, আবার অন্য কেউ আমার সন্তান জন্ম দেবে সেটাও চায় না। তবুও ওকে ভালোবাসি, তাইও যা কিছু করে মেনে নেই। দেখো জান, সত্যি কথা বলতে এই জীবনে আমি তোমার কাছে অনেক ঋণী। যদি আমি আসলেই তোমার জন্য কিছু করতে পারি, তা হবে সিংহাসন ফিরিয়ে দেয়া। মহারাজ, প্রিন্স, প্রিন্স, আরে মহারাজ, আপনি এখানে কখন এসেছেন? আপনি তো দেখছি ভূতের মতো নিঃশব্দে চলাচল করেন। ছি, কি বলছি, ভূত না, অদৃশ্য মানুষের মতো। দুষ্টু বানর, কি সব বলছো? আমি আপনাকে অনেকদিন ধরে দেখিনি তো, মনটা খালি খালি লাগছিল। হয়েছে, কি বলতে এসেছো বলো। ও হ্যাঁ প্রিন্স, ইউচিয়াও ভেতরে আসতে চায়। আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে। তাহলে ওকে ভেতরে আসতে বলো। জলদি এসো। মহারাজ ঠিক আছে। দীর্ঘজীবী হন। ধন্যবাদ মহারাজ। এটা কি ওষুধ, এত সুঘ্রাণ? আমি একটু খেয়ে দেখি। মহারাজ, এটা আমার ওষুধ, আপনি ধরছেন কেন? ছোটবেলা থেকেই তো ওষুধের মধ্যে বড় হয়েছি। এমন কোনো ওষুধ আছে যেটা আমার এখনো খাওয়া হয়নি? আমিও দেখি রাজ চিকিৎসালয় তোমার জন্য কি ওষুধ না। তৈরি করে। মহারাজ, আরে গাওঝান, মহারাজ আপনি কি করছেন? আমার ওয়াইন খেয়ে শেষ করে ফেলেছেন, এখন আবার আমার ওষুধের দিকেও নজর দিচ্ছেন। আমার বোন বলে গেছে আপনার দিকে খেয়াল রাখতে। যদি আপনি আবার অসুস্থ হয়ে পড়েন, আমি কি জবাব দেব? জান, সময় করে রেঞ্জো প্রাসাদে গিয়ে মায়ের সাথে দেখা করে এসো। তার পরিবারটা ভালো না, কিন্তু আমার মা তোমাকে অনেক গুরুত্ব দেন। আচ্ছা, আমি সুস্থ হয়ে অবশ্যই যাব। ঠিক আছে, তাহলে আর আসতে হবে না। আজ আসি, ভালো থেকো। ভালো থাকবেন মহারাজ। ভালো থাকবেন মহারাজ। হ্যাঁ? প্রিন্স, কি হলো? প্রিন্স, আপনার কি হয়েছে? বেশি কষ্ট হচ্ছে? লবণ পানি আনো। লবণ পানি আনো। প্রিন্স, আপনি কি ঠিক আছেন? ঠিক আছে, ভেতরে নিয়ে চলো। প্রিন্স, এখন ঠিক আছেন? সব বমি করে ফেলে দিয়েছেন? হ্যাঁ, ঠিক আছে। ইউচিও, কি হয়েছে? আমি প্রতিদিনের মতো ওষুধ নিয়ে এসেছিলাম। সম্রাট আছেন জানতাম না। ওষুধ খাওয়ার সময় প্রিন্স ওনার হাত থেকে ছিনিয়ে নেয়। কিন্তু প্রিন্স, আপনি পুরোটা কেন খেলেন? ওষুধটা সর্পনাশক লতা দিয়ে তৈরি করা। ব্যাপার না, আর কোনো উপায়ও ছিল না। রানীমাকে বিভ্রান্ত করার জন্য আমি প্রতিদিন অল্প করে পান করি। না হয় রাজ চিকিৎসক পরীক্ষা করে ব্যাপারটা ধরে ফেলতো। ব্যাপার না, যদিও আজ পুরোটা খেয়ে ফেলেছি।
কিন্তু বিষটা ধীরে কাজ করে, মৃত্যু হবে না। মানে আপনি বিষ পান করেছেন? এখন আমি কি করব? রাজ চিকিৎসককে নিয়ে আসি? ইয়ানলু, থামো। ঝামেলা করলে তোমাকেও খাওয়াবো। ইউচিয়াও, তুমি রানিমার কাছে যাও, বলবে গত 2 দিনে এই ওষুধ নেয়ার ফলে আমি খুব অসুস্থ হয়ে গেছি, আর আজ বমিও করেছি। এমনভাবে বলবে যেন তার কোনো সন্দেহ না হয়। বলবে অন্য ওষুধ দিতে। আচ্ছা। ঝং সাহেব, ওষুধটা কাজ করতে 3 মাসের মতো সময় লাগে। ইউচিয়াও আজ গিয়ে যা বলবে তার জন্য হয়তো আরো 2 মাস সময় বেশি পাবো। রানিমা নিজেকে খুবই চালাক মনে করেন, নিজের ভাইকে দূরে পাঠিয়েছেন। বুঝতে পারেননি আমরা চিহুর সাথে যোগাযোগ করার একটা সুযোগ পেয়ে যাব। রৌরানের সেনাশক্তি এখন আমার নিয়ন্ত্রণে। চিহুদের সাথে যোগাযোগ করতে পারলে ঝং সাহেব, মনে হচ্ছে এটা একটা সুবর্ণ সুযোগ হবে। ঠিক, এটা আমাদের দুর্ভাগ্য। চিহুর শাসকের সাথে রাজ দরবারের সম্পর্ক ভালো না। ঠিক, আসুন। এটা ভালোভাবে মনে রাখবে। যেই কাপড়টা একটু বেশি মসৃণ সেটা স্যাটিন, আর এই যে এটা রেশমের তৈরি কাপড়, এই কাপড়টা একটু খসখসে ধরনের। এগুলো এখন তোমাদেরকে দেব, যাতে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারো। লুজেন, সামনে এসো। জি ম্যাডাম। তুমি কাপড় চিনতে পারো? হ্যাঁ পারি, আমাদের রঙের কারখানা ছিল। বাহ, বলো তো এগুলো কি কাপড়? এটা হচ্ছে সোলিং, এটা 100 রেশম, আর এটা দ্বিমুখী রেশম। ঠিক বলেছ। তাহলে সবার শিখতে হবে না। আমার সাথে এসো, কাপড় ধোয়ার পরবর্তী ধাপ শিখবে। জি। ও সত্যিই চমৎকার। মনে হচ্ছে আমাদের লুজেন এবার পদোন্নতি লাভ করবে, তাই না? ঠিক বলেছ। আমাকে একবার খোপার কাটা দিয়েছিল, কাটাটা ছিল স্বর্ণ দিয়ে বানানো। সত্যি? হ্যাঁ সত্যি। হুট করে আমাদের সাথে যোগ দিল, পরে বুঝতে পারলাম নিশ্চয়ই উপরের কারোর সাথে হাত আছে। দেখলেই পরিচিত কেউ থাকে কত একদম লাভ। ঠিক বলেছ। আমি জানতে পেরেছি যে চুনিয়াংকে জিনসুই গেট থেকে টেনে হিচড়ে বের করা হয়েছিল, তারপর একটা গণকবরে মাটি চাপা দেওয়া হয়েছে। খোঁজারা বলছে যারা ওর মতো বড় অপরাধ করে দেহ সংগ্রহের জন্য কাউকে জানানোও হয় না, আত্মা প্রতিশোধ নেবে। কে জানতো ওর সাথে এমন হবে? তোমাকে এত দুশ্চিন্তা করতে হবে না, ওর সাথে যা হয়েছে তার দায়ভার ওর নিজেরই। তুমি তো ভালো মনেই সাহায্য করেছিলে। সত্যি হচ্ছে ওর সাথে অন্যায় হয়েছে। আমাকে ভাসাতে চেয়েছিল, শেষ পর্যন্ত ওকেই জীবন দিতে হলো। জুনিয়াং, তোমার কবরে গিয়ে ধূপ জ্বালাতে পারিনি, কিন্তু ঝং ইউয়ান উৎসবে তোমাকে অবশ্যই মনে করব। ম্যাডাম, তুমি এখানে কি করছো? জুনিয়াং এর আত্মার মুক্তির জন্য কাগজের মুদ্রা আগুনে দিচ্ছে। তুমি জানো না প্রাসাদের ভেতর কাগজ পোড়ানো নিষিদ্ধ কাজ? ম্যাডাম, দমকলকে জানানো হয়েছে। কে বলেছে তোমাদের খবর দিতে? আপনিই তো সেনবিকে বলেছিলেন কিছু হলে দপ্তরে খবর দিতে। লুজেন, তোমার দেখছি অনেক ধরনের গুণ আছে। মাত্র একদিনেই আগুন জ্বালিয়ে খুনের চেষ্টা করলে? ম্যাডাম সাঙ্গি, আমি এটা ইচ্ছে করে করিনি। আমি তো শুকনো পাতা পোড়াচ্ছিলাম। চুপ করো। ম্যাডাম ইয়াং কি তোমাকে নিয়মকানুন শেখায়নি? ওকে 20টা চাবুক মারা হোক, তারপর ঘাড় ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দাও। ম্যাডাম, আমি কিছু বলতে চাই। ম্যাডাম সাঙ্গি, দয়া করে ওকে আরেকটা সুযোগ দিন। এটা ওর করা প্রথম ভুল। ম্যাডাম ইয়াং ভালো করেই জানেন যে ভুল পথে চলা মানুষদের ঘৃণা করি। আর লুজেন নিজের জায়গা ভুলে গেছে, প্রিন্সেসকে ঢাল বানিয়েছে।
জানি না মনে মনে ও কোন ফোন দিয়ে আসছে। কিন্তু আপনিই তো বলেছিলেন যে প্রিন্সেস শিয়াং ওকে সুপারিশ করেছে। ম্যাডাম ইয়াং, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আমি মোটেও তা বোঝাতে চাইনি। আসলে আপনার ভালোর জন্যই বলছি। ভেবে দেখুন, প্রিন্সেস যদি রাগ করেন সবচেয়ে বড় বিপদে আপনি পড়বেন। তাই আমার মতে আপনার উচিত প্রিন্সেসের কথা ভেবে লুজেনকে আরেকবার সুযোগ দেওয়া। আচ্ছা, আমি ওকে একটা সুযোগ দেব। লুজেন, ম্যাডাম ইয়াং তো তোমাকে সবগুলো রাজশপথ শিখিয়েছেন, তাই না? তাহলে প্রত্যেকটা শপথ তুমি আমাকে মুখস্থ শোনাবে এখন। একটা শব্দও যদি বাদ যায় তখন তোমাকে এই প্রাসাদ ছাড়তে হবে। ধন্যবাদ সাঙ্গি ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম ইয়াং। শুরু করো। প্রত্যেক নারীর উচিত নিজেকে প্রতিষ্ঠিত করা, আর এর জন্য দরকার পবিত্রতা ও সতীত্ব। পবিত্রতা, এই পবিত্রতা শরীরকে নির্মল করে তোলে। কথা বলার সময় যেন স্বরকে নিচু রাখে। ও না না, একজন নারীর সাধারণত 4টি গুণ থাকা উচিত। প্রথম প্রজ্ঞা, দ্বিতীয় কথার ধরন, তৃতীয় রূপ, চতুর্থ কর্ম। প্রজ্ঞা মানে এই নয় তিনি অনেক বেশি মাত্রায় বুদ্ধিমতী। কথার ধরন মানে এমন নয় যে তিনি চমৎকার কথা বলেন। রূপ মানে এমন নয় যে খুব সুন্দরী। কর্ম মানে এমন নয় যে তিনি কৌশলী। গীতগ্রন্থ অনুযায়ী বলা হয়ে থাকে যে যেখানে ক্ষতি হয়নি সেখানে কোনো রকম অন্যায় হয়নি। সাঙ্গি ম্যাডাম পুরোটা বলেছি। তোমার মুখস্থ বিদ্যা ভালো, ঠিক আছে। আমার দেয়া কথা আমি রাখবো। প্রাসাদে থাকতে পারবে, কিন্তু ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। ওকে নিয়ে যাও, শাস্তি দেয়া শুরু করো। কি বললেন? লুজেনের খবর পেয়েছেন? জি, প্রিন্সেসের প্রাসাদের পরিচারিকা এখানে এটা দিয়ে গেছে। এ তো সেই লকেট যেটা আমি ওকে দিয়েছি। পরিচারিকা বলেছে অভ্যন্তরীণ বিভাগের একজন ম্যাডাম এসেছিলেন, জিজ্ঞেস করেছিলেন লুজেন নামের কাউকে চেনে কিনা। তারপর ওই ম্যাডাম নাকি বিস্তারিত আর কিছুই জানাননি। ঠিক আছে, ও বলেছিল ও অনেক আগে থেকেই রাজপ্রাসাদে দাসী হিসেবে প্রবেশ করতে চেয়েছিল। অভ্যন্তরীণ বিভাগের ম্যাডাম যেহেতু লকেটটা নিয়ে এসেছে, তার মানে হলো এটা নিশ্চিত যে লুজেন এখনো রাজপ্রাসাদেই আছে। এই প্রতীক চিহ্নটা দেখিয়েই ও এসেছে। হয়তো কোনো উপায় ছিল না। যেহেতু সে রাজপ্রাসাদে, তাহলে আর কোনো চিন্তা নেই। তদন্ত বিভাগ থেকে খবর নিয়ে না, আসছি। মোটেও না। ওখানে যাওয়া উচিত হবে না। ওর ব্যাপারে আলাদাভাবে তথ্য সংগ্রহ করব। শাওগনিন যাতে ভুলেও না জানে, লোসাংশিও যেন না জানে। ঠিক আছে, ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আসি। ঠিক আছে, কষ্ট করে এখন নিজের কক্ষে যেতে হবে না। আজ রাতে তুমি এখানেই বিশ্রাম নাও। ম্যাডাম ইয়াং, যদি আপনি আজ কিছু না বলতেন তবে নিশ্চয়ই আমাকে বের করে দিত। বুঝতে পারছি না আমি আসলে কি ভুল করেছি, কারণ বারবার তোমার ব্যাপারে আমাকে হস্তক্ষেপ করতে হচ্ছে। ম্যাডাম ইয়াং, জানি আপনি আমাকে নিয়ে চিন্তিত। আমাকে আরো কিছু শেখাবেন? ওয়াং সাংয়ে আমাকে প্রাসাদ থেকে বের করতে চায়। এবার তো বেঁচে গেলাম, কিন্তু আবারও যদি। তার আগে সত্যি করে বলো তো, প্রাসাদে কেন এসেছো? মিথ্যে বলবে না। আমি আগেই বুঝেছি তুমি নিশ্চয়ই অন্যদের মতো জীবিকা নির্বাহের জন্য প্রাসাদে আসোনি। একটা উপদেশ দিচ্ছি, তুমি যদি সম্রাটের মন জয় করার পরিকল্পনা করো তাহলে তা মাথা থেকে ঝেড়ে ফেলো। ম্যাডাম, আমি এরকম কিছু স্বপ্নেও ভাবিনি। আমি সব খুলে বলছি। আসলে আমি বিত্তশালী পরিবারের মেয়ে। হঠাৎ আমার বাবাকে নির্মমভাবে হত্যা করে, তারপর পালিয়ে আসি। ম্যাডাম, এখানে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ও তাই নাকি?
প্রিন্সেসের লকেট দেখিয়ে প্রাসাদে প্রবেশ, লৌসাংশীও তোমার দলে, আর তোমার যাওয়ার জায়গা নেই? কিন্তু ম্যাডাম ইয়াং, আসলে আমি প্রিন্সেসকে চিনি না। লকেটের পেছনে অন্য একটা ঘটনা আছে। লো সাংশি ভুল বুঝেছেন, ভেবেছেন আমি প্রিন্সেসের পরিচিত, তাই আমার খেয়াল রাখছেন। ম্যাডাম, প্রথম যখন এসেছিলাম আমি ভয়ে ভয়ে থাকতাম। মনের ভেতরে ঘুরছিল যদি সত্য প্রকাশ পায় তাহলে আমি শেষ। তোমার এত সাহস কি করে হলো? লৌসাংশীকে মিথ্যা বলেছ? ম্যাডাম ইয়াং, এখন আর সমস্যা নেই। প্রিন্সেস ভালো মানুষ, মিথ্যে গোপন রাখতে উনি আমাকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন। এজন্য এখন আর বোকার ভান করো না, বুঝে গেছো বিপদ কেটে গেছে। ভুল বুঝবেন না, বোকা সেজেছিলাম কারণ আমি চাইনি কেউ আমাকে সন্দেহ করুক আর যেন ভিড়ে মিশে যেতে পারি। ম্যাডাম, আপনি একদিন বলেছিলেন না নারী কর্মকর্তা হলে মিথ্যা মামলা খতিয়ে দেখতে পারবো। বাবার মৃত্যুর প্রতিশোধ নেব, তাই কঠোর পরিশ্রম করব। ম্যাডাম, আমি শপথ করছি এবার মিথ্যে বললে আমার উপর বজ্রপাত হোক। ঠিক আছে, বিশ্বাস করেছি। তোমার মনে হয় নারী কর্মকর্তা হওয়া এত সহজ? প্রথম শ্রেণীর দাসীরাই প্রতি বছর এই পরীক্ষা দেওয়ার সুযোগ লাভ করে, আর এ যেন পরীক্ষা নয় বরং একটা যুদ্ধক্ষেত্র। আর এজন্যই আমি এই পর্যন্ত এই জায়গায় আটকে আছি। কিন্তু তুমি কিছুটা আলাদা। যতদিন পর্যন্ত লৌসাংশীর সমর্থন পাবে কঠোর পরিশ্রম করবে, পরীক্ষায় শীর্ষ 10-এর মধ্যে নাম লেখাবে, তবেই তোমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করবে। একদিন প্রথম শ্রেণীর নারী কর্মকর্তা হবে, 3 থেকে 5 বছর লাগতে পারে, তবে তোমাকে ধৈর্য ধরতে হবে। এত সময় লাগবে? তবে বাবার মৃত্যুর প্রতিশোধ কবে নেব? ধৈর্য ধরতেই হবে, মেয়েদের জীবনই তো এমন। রাজপত্নী শাওকেই দেখো, তিনি এখনো লিয়াংয়ের প্রিন্সেস। সম্রাট তাকে খুব বেশি ভালোবাসেন। তিনি ক্রাউন প্রিন্সেস ছিলেন, সবাই ভেবেছিল তিনি রানী হবেন, কিন্তু দেখো কি হলো। হঠাৎ লিয়াং সাম্রাজ্য ভেঙে পড়ল। রানীমাও তাকে চান না, রাজপত্নীকে ইচ্ছে করেই আটকে রেখেছেন। লিয়াংয়ের প্রিন্সেসও যেন নরকের আগুনে পুড়ে মরছে। আমরা আর তেমন কি। যেহেতু এসেই পড়েছ, তোমার এখন উচিত হবে প্রাসাদে শান্তভাবে জীবনযাপন করা। প্রতিশোধ নেয়ার কথা পরেও ভাবতে পারবে। ম্যাডাম, আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমি থামবো না, সব ভাগ্যের উপর ছেড়ে দেব না। আমি এখানে কঠোর পরিশ্রম করে দ্রুত নারী কর্মকর্তা হয়ে যাব। চিন্তা করবেন না, এখন থেকে সাবধানে থাকার চেষ্টা করব, যেন ঝামেলায় না পড়েন। আরে লুজেন, তুমি এসে গেছো? শরীর ঠিক আছে? জানো, তোমার কথা অনেক মনে পড়ছিল। আমিও তোমাদের কথা ভাবছিলাম। তুমি এসে গেছো, এটাই বড় ব্যাপার। একদম ঠিক কথা বলেছো। শেনবি, লুজেন চেনচিউ নিয়াং এর জন্য কাগজ জ্বালিয়েছে, জানার পরও কেন দমকল খবর দিলে? এখানে আমার কি দোষ? যে প্রাসাদের নিয়ম ভেঙেছে দোষ তার। ঠিক আছে, চিন্তা করো না, যখন তুমি মরবে কেউ তোমার জন্য মুদ্রা জ্বালাবে না। কি বললে তুমি? তুমি কি নিজেকে ম্যাডাম মনে করছো নাকি? মনে রেখো শেনবি, আমরা সবাই এখানে দাসী। ক্ষমতা থাকলে এখান থেকে চলে যাও। আমিও এখানে থাকতে চাই না। আমি ম্যাডাম ইয়াংকে সব বলবো, বলে আজ রাতেই চলে যাব। যাও। তোমাদের প্রশিক্ষণ শেষ হতে আর মাত্র 10 দিনের মতো বাকি। সামনে রানীমা লোয়ের 60তম জন্মদিন। নিয়ম অনুযায়ী প্রতিটি প্রাসাদ উপহার তৈরি করবে। অভ্যন্তরীণ বিভাগ বলেছে এবারের ফলাফল তোমাদের দেওয়া উপহারের উপর নির্ভর করবে। সবাই শুনে রাখো, এই প্রাসাদের সবাইকে নিয়ে 10টা দল করা হবে এবং প্রতিটা দলকে 10 দিনের মধ্যে উপহার তৈরি করতে হবে। আর সেরা 3টি দলকে নির্বাচন করা হবে, তারা 3য় শ্রেণীর কর্মকর্তা হয়ে যাবে। সবচেয়ে খারাপ দলকে প্রাসাদ ছাড়তে হবে। কথাটা সবাই মনে রেখো। যাও, কাজ শুরু করে দাও। জি। তুমি একটা শালের নকশা আঁকো, আর তুমি ম্যাডাম ইয়াং এর কাছে গিয়ে বলবে যে শাল বানাবো, তাই রেশমি সুতো লাগবে। শাল বানানো আর এমন কি ব্যাপার? আমার মনে হয় অন্য কিছু বানানো উচিত। জানি এটা সাধারণ একটা জিনিস, কিন্তু শালটাতে সেলাইয়ের ফাঁকে যদি অনেক পোক্তা বসিয়ে দেই তখন?
মুক্তা বসাবো? কিন্তু এত মুক্তা কোথা থেকে জোগাড় করব? আমার কাছে আছে। বাহ, কি সুন্দর মুক্তা, জলজল করছে। বোন সেনবি, এত দামি জিনিস তোমার কাছে? সেনবীর বাবা বিচার বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা, ওদের কাছে এসব জিনিস থাকা স্বাভাবিক। লুজেন, শুনেছো? স্নান কক্ষে গিয়েছিলাম আর তখনই কানে এলো সেনবীর দল নাকি মুক্তার শাল বানাবে। মুক্তাগুলো নাকি সেনবীর কাছে আগে থেকেই ছিল। এক একটা মুক্তা এত বড় বড়। কি বললে তুমি? সেনবীর পরিবার দেখছে ভীষণ ধনী, ওদের সাথে কিভাবে পারবো? চিন্তা করছো কেন? ওদেরকে কে পাত্তা দেয়? রানীমার কাছে কি এসব মুক্তোর অভাব আছে বলো? যাই হোক, রানীমাকে সত্যি খুশি করতে হলে এমন কিছু করতে হবে যা একদম আলাদা। হ্যাঁ, ঠিক বলেছ। এটা আমার মাথায় আসেনি কেন? হ্যাঁ, খুব ভালো প্রস্তাব। একটা ব্যাপার বুঝতে পারছি না, সেনবি অনেক সুন্দর, ওর বাবাও সরকারি কর্মকর্তা, এখানে দাসী হয়ে এলো কেন? আমি জানি সেনবি এক উপপত্নীর সন্তান, সেই হিসেবে সাধারণ কর্মকর্তাকে তার বিয়ে করতে হতো, আর সে এখানে এসেছে সম্রাটের মন জয় করতে। কিন্তু এই উত্তরটিতে যে কর্মকর্তারা চতুর্থ শ্রেণীর উপরে, তাদের মেয়েরাই উপপত্নী হতে পারে। এর মানে সে খুব লোভী মেয়ে, আর এজন্যই সে দাসী হয়ে রাজপ্রাসাদে এসেছে। আর এই পরীক্ষাতে প্রথম হওয়ার জন্য সে অর্থকড়ি খরচ করতেও পিছপা হচ্ছে না। সে এখন সম্রাটের নজরে পড়তে চায়, এক লাফে উপরে উঠতে চায়। ও স্বপ্ন দেখছে, কারণ রাজপত্নী ছাড়া সম্রাট আর কাউকে পাত্তা দেন না। আরেকটা ব্যাপার, এখানে এসো। যে উৎসবের আয়োজন করা হয়েছিল তাতে কত ভালো ভালো উপপত্নীরা ছিলেন, কিন্তু সম্রাট কারো প্রতি কোনো আগ্রহী দেখেন। আস্তে কথা বলো, আজে বাজে কথা বলছো কেন? চলো সবাই, আমাদের সবাইকে এখন ভাবতে হবে যে আমরা রানীমাকে কি উপহার দিতে পারি। বুঝতে পারছি না কি আগে দেয়া ভাবো, যায়। তারপর মতামত জানাও। তবে বিশেষ কিছু দিতে হবে। তুমি কিছু বলো না। যদি কারুকার্য করা জরির পর্দা উপহার দেই? দীর্ঘায়ু শব্দখচিত একটা ঐতিহ্যবাহী পর্দা। ভালো বুদ্ধি। হ্যাঁ, কি বলো তোমরা? ভালো বুদ্ধি। তুমি খুব বুদ্ধিমতী। সেনবি আপু, ওরা দীর্ঘায়ু শব্দটি লিখে পর্দা বানাতে চায়। ম্যাডাম ইয়াং ওদেরকে পাঠকক্ষে যাওয়ার অনুমতি দিয়েছেন। ওরা দীর্ঘায়ু শব্দটি 100টা ভিন্ন লিপিতে লিখবে। কি বললে? জানতামই না যে এই শব্দটা এতভাবে লেখা যেতে পারে। সবাই এসো, প্রাসাদের সামনের দরজায় এক ফিনিক্স পাখি দেখা গেছে। চলো তো দেখি। এসো, এসো, সবাই। কোথায় ফিনিক্স পাখি? শুধু শুধু মোর দেখতে গেলাম। কি অবস্থা, ময়ূরকে ফিনিক্স পাখি মনে করেছে। এখানে একটা নেই কেন? অসম্ভব, আমি তো সব গুনেই রেখেছিলাম। চলো, খুঁজতে হবে। হ্যাঁ, চলো। এটা কিভাবে সম্ভব? কাগজটা তো আর প্রাণ নেই যে সে নিজে নিজে হেঁটে চলে গেছে। খুঁজতে হবে না, নিশ্চয় কেউ নিয়ে গেছে। হ্যাঁ, সেনবিও তার সাথীদের কাজ। দুদিন ধরে দেখছি ওরা ফিসফিস করছে। এখন জোর ধরার সময় না। ম্যাডাম ইয়াং শুনলে বলবে কেন সাবধানে রাখোনি। আমি এখন কি করব? উপহার দেওয়ার আর মাত্র 3 দিনের মতো বাকি আছে। রানীমাকে ঠিক সময় উপহার দিতে না পারলে আমাকে প্রাসাদ থেকে বের করে দেবে। আর ব্যাপারটাতে যদি রানীমা রাগ করেন, তবে আমি নিশ্চিত আমার গর্দান যাবে। কান্না করো না, আমাকে একটু ভাবতে দাও। তোমরা কেউ দীর্ঘায়ু শব্দটা অন্য অক্ষরে লিখতে জানো? আচ্ছা,
এমন কাউকে চেনো যারা হান চাইনিজ না? আমরা তাদের কাছে সাহায্য চাইতে পারি, কি বলো? ও হ্যাঁ, এটা কিভাবে ভুলে গেলাম। ম্যাডাম ইয়াং একবার বলেছিলেন রানীমা শিয়ানবেই গোত্রের ছিলেন। হ্যাঁ ঠিক বলেছো, একবার ম্যাডাম সঙ্গের সাথে রেইনশো প্রাসাদে গিয়েছিলাম। সেখানে একটা ফলক দেখেছি, উপরে চীনা আর নিচে শিয়ানবেই অক্ষরে লেখা ছিল। বেঁচে গেলাম। ঠিক বলেছে। সমাধান পেয়েছি। রাতের অন্ধকারে চুপি চুপি রেইনশো প্রাসাদে যাব। ফলক দেখে দীর্ঘায়ু শব্দটা লিখে আনবো। কিন্তু প্রাসাদের নিয়ম অনুযায়ী সেটা পরে দেখবো। এই সমস্যাটা তোমরা আমার উপর ছেড়ে দাও। ওখানে কে? ওখানে কে? দেখো তো কি হলো? গুপ্তচরটাকে ধরো, পালিয়ে যাচ্ছে। আটকাও ওকে।